হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তোমাদের জানি না কেমন চাপ হচ্ছে, পড়াশোনার চাপ হবে একটুকু, অনেক জিনিস বুঝতে পারবে না, অর্থাৎ পড়ছো তখন মনে হবে হ্যাঁ ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার বাস সব ভুলে যাবে। বা ক্লাস করছো তখন মনে হচ্ছে ঠিক আছে, যখন ক্লাস করা হয়ে যাবে তখন মনে হচ্ছে না আর কিছুই বুঝিনি। প্রথম প্রথম এরকম হবে অনেকেরই, ঠিক আছে, বুঝতে পারবে না, হয়তো বুঝতে প্রথমে পারলেও পরে ভুলে যাবে। তো এগুলোকে নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। তোমরা এখন তোমাদের নিজের কাজ পড়াশোনা চালিয়ে যাও, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। আর অবকলনটা নিয়ে একটুকু অসুবিধা হবে, কিন্তু ওটাকে নিয়ে ভয় খাবে না, আর ওটাকে বুঝতে যাবে না কেন হচ্ছে। খালি শুধু বলেছিলাম কি এরকম থাকলে এরকম হয়, এই জিনিসটা মাথায় যারা ঢুকিয়ে নেবে তাদের ক্ষেত্রে অবকলনটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর আমরা আগের দিন ক্লাসে যেটা পড়েছিলাম কি আইসোথার্মাল এবং অ্যাডিয়াবেটিক প্রসেসে গ্যাসের আয়তন বিকৃতি গুণাঙ্ক, একটা হচ্ছে কি গামা পি আর একটা হচ্ছে গামা পি আর পি এর সাথে সমান হয়। এটা অবকলনের সাহায্যে করেছিলাম, আশা করি বুঝতে পেরেছো যারা অবকলন ক্লাসটা করেছো। তবে যাওয়া যাক আজকের টপিকে। আজকে হচ্ছে কি তারের মোচড় বা টর্শন অফ ওয়্যার। একটা তারকে যদি এরকম নেওয়া হয়, একে যদি এরকম মোচড়ানো হয় তাহলে কী হবে, মানে এটা ঘুরে যাবে। যেমন রাবার দিয়ে দেখাচ্ছে, একটা দেখো বুঝতে পারবে। এই একটা ধরনের রাবার ব্যান্ড আছে, ঠিক আছে, একে যদি আমি এরকম দেখতে পাচ্ছি বিট এরকম করে ঘোরাচ্ছি, এই যে মুচড়ে গেল। তারটা ক্ষেত্রে তো এতটা মুচড়াবে না, হালকা হবে। ছেড়ে দিলে আবার কী হচ্ছে, আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে আমি বল প্রয়োগ করছি যেদিকে, এর রেস্টোরিং ফোর্স মানে কি, আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার বল, সেটা কি করছে বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে কি মুচড়ে গেল, সেটা ঠিক বিপরীত দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনছে। এখানে আমি আর ফোর্স বলবো না। দেখো আমি শুধু একটা হাত দিয়ে আমি একে মানে বাঁকাতে পারবো না, আমাকে দুটো বল লাগবে, দুটো হাত আঙুল লাগবে। দুটো আঙুল দিয়ে দুটো বিপরীত দিকে বল প্রয়োগ করছি, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। দুটো আঙুল নিয়েছি, একটা এই দিকে বল প্রয়োগ করছি এই আঙুল দিকে, আর একটা এই আঙুলের দিকে বল প্রয়োগ করছি। দুটো বিপরীতমুখী বল প্রয়োগ করে তবে এটাকে মোচড়ানো যাচ্ছে। শুধু সিঙ্গেল একটা আঙুল বা একটা ফোর্স দিয়ে একে মোচড়ানো যাবে না। আর যখনই দুটো বল প্রয়োগ করব সমান এবং সমান্তরাল, তখন তাকে বলবো কি আমরা দ্বন্দ্ব, যেটা আগের দিন ক্লাসে আমরা বলেছি। ধরে নাও নর্মাল অবস্থাতে এর এই দাগটার অবস্থান হচ্ছে এটা, মানে হচ্ছে কি এরকম একটা দাগ টেনে দিয়েছি তারের উপরে। যখনই এটাকে আমি এরকম বল প্রয়োগ করব, মানে ধরে নাও একটা বল প্রয়োগ করছি কোন দিকে, এদিকে বল প্রয়োগ করছি, আর একটা এদিকে বল প্রয়োগ করছি। এটা হচ্ছে এফ এক্সটার্নাল, এটা হচ্ছে এফ এক্সটার্নাল। কী করছে একে মোচড়ানোর জন্যে। তো এটা যখন এরকম মোচড়াবো তখন এই পজিশনটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। তখন হবে কি তারের পজিশনটা, এই দাগটার পজিশনটা, এটা কি আছে রিজিড সাপোর্ট আছে, তাহলে এই পয়েন্টটা স্থির থাকবে। এটা হচ্ছে কি দেওয়ালের সাথে এরকম চিপকে লাগানো আছে, তাহলে এই পয়েন্টটা ঠিক থাকবে, এই পয়েন্টটা ঠিক থাকবে, তাহলে এটা থাকবে। আর এরকম একটা অ্যাঙ্গেল হয়ে যাবে থিটা, এটাকে বলবো কি থিটা অ্যাঙ্গেল, থিটা। এই থিটাটা হচ্ছে কি শিয়ারিং অ্যাঙ্গেল। শিয়ারিং অ্যাঙ্গেল। দেখো এবার যখনই হচ্ছে কি আমি এই বল প্রয়োগ করেছি দুদিকে, এফ এক্সটার্নাল প্রয়োগ করেছি, ঠিক এর বিপরীত দিকে কী হবে, একটা দ্বন্দ্ব উৎপন্ন হবে। এটাকে কী বলবো আমরা, এটা মান যা এটাও মান তাই, একটা দ্বন্দ্ব প্রয়োগ করছি। তাহলে এর বিপরীতে কী হবে, রেস্টোরিং ফোর্স বলতে কি রেস্টোরিং দ্বন্দ্ব তৈরি হবে। এটা হচ্ছে কত, এফ রেস্টোরিং। যখনই থিটা কোণে বাঁকাচ্ছি তখন একে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য এখানে কি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারের মোচড় দিলে কি হবে, স্থিতিস্থাপক ধর্মের জন্য একটি বিপরীতমুখী দ্বন্দ্বের সৃষ্টি হবে। কখন সৃষ্টি হবে,
যখন আমি একে মোচড় দেবো একে বলবো কি শেয়ারিং কাপল, শেয়ারিং কাপল। ঠিক আছে, একে আমি কী দিয়ে প্রকাশ করব, একটা টি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এটা কি করবে, আবার তারটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। বা যদি এটা যদি কি হয়, দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক যদি হয়, তাহলে দ্বন্দ্বের ভ্রামক কত হবে, দ্বন্দ্বের ভ্রামক কত হবে, অর্থাৎ দ্বন্দ্বের ভ্রামক সমান থিটা কোণে ঘোরানোর জন্য সৃষ্ট দ্বন্দ্বের ভ্রামক কত হবে, আমি কি বলেছিলাম ভ্রামক সমান কি, এটা হচ্ছে কি টর্ক যদি হয়, মানে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ, তো দ্বন্দ্বের ভ্রামক কত, যে কোনো একটা ফোর্স ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে কি দ্বন্দ্বের ভ্রামক। লম্ব দূরত্ব বলতে কি একদম স্ট্রেট লাইন, ধরুন এরকম একটা ফোর্স কাজ করছে আর এরকম একটা ফোর্স কাজ করছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কোনটাকে নেব, এই স্ট্রেট লাইনটাকে, মানে শর্টেস্ট ডিস্টেন্সটাকে নেব কি আমরা মানে লম্ব দূরত্ব। তাহলে এফ ইন্টু কত হবে, লম্ব দূরত্ব। এটা ছিল কি দ্বন্দ্বের ভ্রামক। আমি এখানে ওসব দেখাবো না, আমি জাস্ট মানটা লিখে রাখছি, তোমরা মনে রেখে দেবে। সেটা হবে কত, টি ইকুয়াল টু পাই ইটা r⁴ থিটা ডিভাইড বাই 12, যেখানে এল হচ্ছে কি তারের দৈর্ঘ্য, এটা হচ্ছে এল হচ্ছে তারের দৈর্ঘ্য, এটা মনে রাখবে। এবার তাহলে একক জনে কত হবে, একক কোণের জন্য কত হবে, তাহলে একক 1 ডিগ্রি, তাহলে থিটার জন্য হচ্ছে কোনটা, ওইটা, তাহলে টি বাই থিটা বলতে কি 1 ডিগ্রি মোচড়ানোর জন্য কত হবে, সেটা মানটা, এটাকে প্রকাশ করব সি দিয়ে প্রকাশ করব, কোথাও টাও দিয়ে প্রকাশ করে, সি দিয়ে প্রকাশ করা হয়, টাও দিয়ে প্রকাশ করা হয়, আমি দুটোই লিখে রাখলাম, পাই ইটা r⁴। একে বলা হয় কি কোএফিসিয়েন্ট অফ টরশনাল রিজিডিটি, কোএফিসিয়েন্ট অফ টরশনাল রিজিডিটি, বা ব্যবর্ত দৃঢ়তা গুণাঙ্ক, বা বলতে পারো কি শেয়ারিং কাপল পার ইউনিট টুইস্ট, টুইস্টিং কাপল, টুইস্টিং TWIS, টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট, টুইস্টিং কাপল পার ইউনিট টুইস্ট, নাম আছে বিভিন্ন। এরপর দেখো আমরা কি সাধারণত জানি কি যে বল প্রয়োগ করলে কি হয়, কৃতকার্য করতে হয়, বল ইন্টু সরণ। তাহলে কোনো একটা বস্তু যদি বল প্রয়োগ করা হয়, এফ বল প্রয়োগ করা হলো এই বস্তুটার উপর, তাহলে কৃতকার্য কত হয়, কৃতকার্য সংখ্যা হয় বল ইন্টু সরণ। ঠিক আছে, এক্ষেত্রে কী হবে, যখন টর্ক প্রযুক্ত হয়, টর্ক বা দ্বন্দ্ব প্রযুক্ত হয়, তখন কৃতকার্য কত হয়, এই বলের জায়গায় কি হয় টর্ক, আর সরণের জায়গায় কী হবে কৌণিক সরণ। কৌণিক সরণ বলতে থিটাকে বোঝানো হয়, কৌণিক সরণ ইন্টু কী হয় কৌণিক সরণ। এখন অত মানে মাথা ঘামানোর দরকার নাই, পরবর্তীকালে এগুলো সব পেয়ে যাবে। কৌণিক সরণ জাস্ট মনে রাখবে, টর্ক ইন্টু কৌণিক সরণ। টর্কের মান কোনটা হবে, এটাকে আমি দেবো টর্কের মান ইন্টু কৌণিক সরণ ডি থিটা করবো, ইন্টিগ্রেশন করলে আসবে একটা মান, সেটা কী হবে থিটা স্কোয়ার চলে আসবে একটা, আর এটা 4 আসবে। ঠিক আছে, তাহলে
থিটা কোণে আবর্তনের জন্য কৃতকার্য সমান কত হবে, হাফ সি থিটা স্কোয়ার, হাফ সি এই সি থিটা স্কোয়ার, বা লিখতে পারে কত 1/π ইটা r⁴ থিটা স্কোয়ার বাই 4l। জাস্ট মনে রাখবে, তোমাদের মানে 11 বা মানে দেবে না, জিজ্ঞাসা করবে না কোশ্চেনে, হয়তো কম্পিটিটিভ পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে কোনো মান বা অঙ্ক, নোট করো এটা। এরপর দেখো, আগে আমরা পড়েছিলাম কি আয়তন বিকৃতি গুণাঙ্ক। যদি কোনো বস্তুর আয়তনকে যদি আমি বিকৃতি করি, অর্থাৎ কি ধরে নাও এখানে একটা আয়তন ছিল, এই মুহূর্তে আয়তন ছিল ভি, ঠিক আছে, এর মাস ছিল এম, একটা লিকুইড নেওয়া হয়েছে, তার মাস ছিল এম, তাহলে এর এই মুহূর্তে ঘনত্ব কত হবে, রো হবে। যদি আয়তন বিকৃতি গুণাঙ্ক কে হয় এবং আয়তনটা যদি পরিবর্তন হয়ে যদি এরকম কমে যায়, আয়তনটা যদি এরকম হয়, অর্থাৎ কি আয়তন হলো কত V2, এটা V1, মাস কি থাকবে একই থাকবে, তাহলে রোটা কি হয়ে যাবে, রো2 হয়ে যাবে, ঘনত্বের পরিবর্তন হবে। তা সেই ঘনত্বের পরিবর্তনটা কত হবে, তাহলে আমরা কি জানি, যে আমরা জানি কি রো ইকুয়াল টু কত হয়, m/v। তাহলে এই কম্প্রেসটার ক্ষেত্রে কি হবে, এমটা কি ধ্রুবক, আর কে হচ্ছে কি আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে এটা যদি m/v হয়, তাহলে প্রথম চ্যাপ্টারতে কি শিখেছিলাম, যে ডেল রো বাই রো ইকুয়াল টু কত হবে, ডেল v/v, ঠিক আছে, ডেল v/v। এখানে কোনো রকম চিহ্ন নিচ্ছি না, কারণ কি ভলিউম কমলে এটা কি হবে, হ্রাস হবে। ভলিউম কমলে ডেনসিটি বাড়বে, এটা বাড়লে এটা কমবে। প্রথমে এটা সাইন ইউজ করতে পারো, এটাকে মাইনাস সাইন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই, যদিও এটা 1 নম্বর সমীকরণ। আবার আমরা কি জানি, কি আবার কে সমান কি জানি, কত পড়েছিলাম, ডেল পি √, ডেল v/v, মনে পড়ছে? বা ডেল পি জায়গায় তুমি লিখতে পারো কি, পি লিখতে পারো, মানে অতিরিক্ত চাপ পি, প্রাথমিক চাপ 0 ছিল, তারপর চাপ এক্সট্রা প্রয়োগ করলাম, পি লেখা যায়। এখানেও মাইনাস চিহ্ন ইউজ করতে পারো, চাপ বাড়লে এটা কী হবে, কমবে। তাহলে এখানে কত হবে, ডেল v/v কত হবে, মাইনাস ডেল v/v ইকুয়াল টু লিখতে পারি কত, p/k, এটা লেখা যাবে। এটা 2 নম্বর সমীকরণ। এখানে পি এর জায়গায় ডেল পি লিখতে পারো, মানে যে চাপটা এক্সট্রা প্রয়োগ হচ্ছে সেটাকেই নেব। প্রাথমিক 0 ছিল, তারপর চাপ প্রয়োগ করেছি পি, তাহলে এখানে তার জন্য কী করা হয়েছে, পি করলাম, ঠিক আছে। তাহলে এটা হলো p/k। তাহলে 1 আর 2 সমান করলে কেমন আসবে, ডেল রো বাই রো ইকুয়াল টু কথা হচ্ছে p/k। এরপরে এই রো বলতে কি, এখানে প্রাথমিক আয়তন ভলিউম ছিল কত, রো2 হলো অন্তিম, এটা হচ্ছে প্রাথমিক রো1, তাহলে ডেল রো ইকুয়াল টু কথা হবে রো2 মাইনাস রো1, ঘনত্বের পরিবর্তন। তাহলে এটা কত করব, রো2 মাইনাস রো1 ডিভাইডেড বাই ρ1 ইকুয়াল টু p/k, ঠিক আছে। এবার কত হবে, ρ2 ইকুয়াল টু হবে দেখো ρ1 p ইন্টু k মাইনাস ρ1 প্লাস রো1, এটাকে গুণ করলাম, ওটা ওইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে। আমাদেরকে করে দিই একটা স্টেপ, অর্থাৎ ρ2 মাইনাস ρ1 ইকুয়াল টু p/k ইন্টু ρ1, অর্থাৎ ρ2 ইকুয়াল টু কত হবে, ρ1 প্লাস p/k ইন্টু ρ1, এটাকে না ρ1 কমন নিলাম, 1 প্লাস p/k, এটা হবে সমান কথা হলো ρ1 1 প্লাস cp। এখানে c বলতে কি, এখানে c বলতে 1c ইকুয়াল টু
1/k কি হয়, কম্প্রেসিবিলিটি। এবার ধরে নাও কি যে রো 2 ইকুয়াল টু রো ড্যাশ ধরতে পারি, আর রো 1 ইকুয়াল টু, তো এরকমই থাক ফর্মটা, কোনো অসুবিধা নাই। অর্থাৎ রো 2 ইকুয়াল টু এলো কত, রো 1 প্লাস সিপি। এটা হচ্ছে কি ঘনত্বের পরিবর্তন। চাপ বাড়ালে কী হবে, আয়তন কমবে, আর আয়তন কমলে কী হবে, ঘনত্বটা বাড়বে। দেখো 1 প্লাস সামথিং আছে মানে বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্বের পরিবর্তনের ইকুয়েশন, এটা 3 নাম্বার, নোট করে নেবে এটা। এরপর কি করব, একটা যদি কঠিন পদার্থকে আয়তন বিকৃতি করা হয় তাহলে তার ব্যাসার্ধের কত পরিবর্তন হবে। এরপর দেখো চেঞ্জ অফ রেডিয়াস, অর্থাৎ কি ব্যাসার্ধের কি পরিবর্তন হবে। একটা কন্টেনার নেওয়া হয়েছে, কন্টেনারে কি কিছু লিকুইড নেওয়া হয়েছে, আর এখানে চাপ দেওয়া হচ্ছে। এরকমভাবে যদি চাপ দেওয়া হয় তাহলে এটা কি প্রাথমিক অবস্থায় যদি গোলক থাকে, বিকৃত হয়েও সে গোলকই থাকবে, মানে কি চারিদিকে চাপটা সুষমভাবে পড়বে, চারিদিকে চাপটা সুষমভাবে পড়বে। তাহলে প্রথমে আমরা জানি কি লিখে দেবো, এটা কে হচ্ছে কি বাল্ক মডিউলাস, তাহলে আমরা জানি কি, আমরা জানি বাল্ক মডিউলাস কে ইকুয়াল টু পি ডিভাইড বাই মাইনাস ডিভি বাই ভি। এটা মাইনাস হয়, তো এই মাইনাসটাকে আমি নিচ্ছি না, ঠিক আছে, মড নিলাম, ধরে নাও মড। আবার তো রেডিয়াসের সাথে আয়তনের কী সম্পর্ক, আমরা জানি কত, ভি ইকুয়াল টু 4/3 কত হয়, পাই আর কিউ হয়। এখানে রেডিয়াস চেঞ্জ বলতে কথা হবে ডিভি বাই, যদি ভি করা হয় তাহলে কথা হবে 3 ডেল আর বাই আর, ডেল আর বাই আর। তাহলে আমি লিখতে পারি কত, যে ডিভি এটা সমান এটা, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দাও, এটাকে 1 নাম্বার। তাহলে এখান থেকে লেখা যাবে কি ডেল ভি, এখান থেকে লিখতে পারবো কি ডেল ভি বাই ভি ইকুয়াল টু পি বাই কে লেখা যাবে। পি বলতে কি, এটা আমি এম জি দিতে পারি বাই এ কে, কোনো অসুবিধা। আমি বল প্রয়োগ করি কত, পি সমান কত জানি আমরা, পি সমান কত এফ বাই এ, তো এফ সমান কত এম জি বাই এ। আমি এখানে কি হচ্ছে, এখানে এম চাপাচ্ছি ভর, এখানে যত ভর চাপাবো তত কী হবে, চাপ বাড়বে। ভর চাপানো মানে হচ্ছে কি এর ওয়েট বাড়িয়ে দেওয়া, আর ওয়েট বাড়ানো মানে কি এখন চাপ সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে আমি এটা এইভাবে লিখলাম, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, 1 নাম্বার, এটাকে 1 নাম্বার দিয়ে দাও। তাহলে 1 আর 2 থেকে লিখতে পারছি ফ্রম 1 and 2 কী লেখা যাবে, এটা সমান এটা, অর্থাৎ কি এম জি বাই এ কে সমান 3 ডেল আর বাই আর, অর্থাৎ কথা হবে ডেল আর বাই আর সমান হচ্ছে কত, এম জি বাই 3 এ কে। ঠিক আছে, এটাকেও তুমি এরকম ফর্মে লিখতে পারো। এটা কেমনভাবে লিখবো, আমি এই ডেল আরটাকে কী লিখবো, R2 মাইনাস R1 করতে পারি, তাই তো, অর্থাৎ কী হবে R2 মাইনাস R1 বাই R1 ইকুয়াল টু কথা হবে এম জি বাই 3 এ কে। দেখো হবে তো, না হবে না, তাহলে এখানে কী লিখবো, R2 মাইনাস R1 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু, দেখো এখানে একটা জিনিস দেখো, আমি এখানে কী নিয়েছি, মড নিয়েছি, মানে নেগেটিভ সাইনটা অগ্রাহ্য করেছি। তাহলে মানে কি R2 মাইনাস R1টা কী আসবে, নেগেটিভ আসবে না পজিটিভ আসবে, এটা কী নিয়েছি, শুধুমাত্র পরিবর্তন নিয়েছি ডেল আর বাই আর। ঠিক আছে, এটা পরিবর্তন যদি নিই তাহলে এটাকে করবো কি R1 করতে পারি আমি, R1 মাইনাস R2, এই টার্মটা কি আসবে, পজিটিভ আসবে। দেখো আসবে কি না, কারণ কি আমি কমপ্রেসড করছি, তাহলে প্রাথমিক ব্যাসার্ধ বেশি হবে না অন্তিম ব্যাসার্ধ বেশি হবে, প্রাথমিক ব্যাসার্ধ কত হচ্ছে এটা, আর অন্তিম ব্যাসার্ধ হচ্ছে কোনটা, এইটা, এটা হচ্ছে R2
এটা হচ্ছে R1। তাহলে কোনটা বেশি? R1টা বেশি। তাহলে আমি যেহেতু ওখানে মড নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমি কী করবো, পজিটিভ মানটাকেই নিলাম। তাহলে কত আসছে এখানে আমার R1 মাইনাস R2 ইকুয়াল টু mg/3a_k, অর্থাৎ কত হবে R1 মাইনাস R2 ইকুয়াল টু mg/3a_k, অর্থাৎ কত হবে R2 ইকুয়াল টু R1 মাইনাস mg/3a_k, অর্থাৎ কত আসছে R1 কমন নিলাম 1 মাইনাস mg/3a_k। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার ইকুয়েশন। তাহলে এখানে কি হবে, কমপ্রেস করলে ব্যাসার্ধটা কমে যাবে, আর যদি বাড়ায় তাহলে তখন কি ব্যাসার্ধটা বাড়বে। তোমরা এখানে পর্যন্ত লিখে রাখবে, মানে বই দেখবে এখানে পর্যন্ত আছে, একটা অঙ্ক আছে সেট 3-তে, এখানে পর্যন্ত আছে, নোট করে নাও এটা। এরপর দেখো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতটা কি? দেখো কোনো বস্তুকে যদি টানা হয়, এটা বস্তুকে টানা হয়, টানলে কী হবে, ছোটো হবে? হ্যাঁ, ছোটো হয় একটা জিনিস, কী বলো তো, বিড়ি সিগারেট। নিশ্চয়ই দেখবে যত টানবে তত ছোটো হবে। বেশ, এটা বাদ দাও। তাহলে কোনো বস্তুকে টানলে কী হবে, সেটা লম্বা হয়। তাহলে লম্বা হবে, তো তার সাথে কি মোটা হয় কি? না, হয় না। যখন টানা হয় তখন কী হয়, লম্বা হয়, তার সাথে কী হয়, ব্যাসার্ধের পরিবর্তন হয়। তাহলে একদিকে হয় কি, দৈর্ঘ্যের, এদিকে এফ বল প্রয়োগ করা হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তার সাথে কি হয়, ব্যাসার্ধের হ্রাস। ব্যাসার্ধের হ্রাস দুটো একসাথে ঘটে, তাই তো। তাহলে এদিকে হচ্ছে কি, এদিক বরাবর কি হচ্ছে, লঙ্গিটিউডিনাল স্ট্রেন, আর লম্ব দিকে ব্যাসার্ধটার জন্য কী হবে, এই লম্ব দিকে এটা কি হবে, ল্যাটারাল স্ট্রেন। এই ল্যাটারাল স্ট্রেনটা কি? তাহলে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে প্রযুক্ত বলের লম্ব দিকে যে বিকৃতি হয়, এটাকে লিখব কি, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর লম্ব দিকে, আচ্ছা, বল প্রয়োগ করলে প্রযুক্ত বলের লম্ব দিকে যে বিকৃতি হয় তাকে বলা হয় পার্শ্বীয় বিকৃতি, বা হচ্ছে কি ল্যাটারাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন মানে কি লিখব, ব্যাসের পরিবর্তন, একে স্মল ডি দিয়ে প্রকাশ করলাম, বাই প্রাথমিক ব্যাস। এখানে যদি ব্যাসটাকে ব্যাসার্ধ লিখো কোনো জায়গাতে, মানে অঙ্কের ক্ষেত্রে যদি ইউজ করো, তাহলে দুটোকেই এটাকেও ব্যাসার্ধ করবে, এটাকেও ব্যাসার্ধ করবে, কিংবা এটাকেও ব্যাস, একই অ্যান্সার আসবে, কারণ কত, বাই 2 আসবে, দেখবে আলটিমেটলি। ঠিক আছে, বা এখানে লেখা হবে কি, ল্যাটারাল স্ট্রেন ইকুয়াল টু d/d। আর আমরা জানি কি, অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে, কত জানি, ডিনাল স্ট্রেন সমান হচ্ছে L/L। তাহলে এই পার্শ্ব বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় কি,
পয়সনের অনুপাত, মানে বিজ্ঞানী পয়সন দেখিয়েছিল কি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি হচ্ছে কি অনুদৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক, পার্শ্ব বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক। মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক। তাহলে কি লিখতে পারি আমরা? পয়সনের অনুপাত, তাহলে কি আসবে? পার্শ্বীয় বিকৃতি সমান একটা ধ্রুবক আসবে ইন্টু অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই ধ্রুবকটাকে বলা হবে কি? পয়সনের অনুপাত। তাহলে ধ্রুবক ইকুয়াল টুকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা, পয়সনের অনুপাত সেটা হচ্ছে কত? অনুদৈর্ঘ্য পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, আর এটাকে বলা হয় কি? পয়সনের অনুপাত। অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি কত? ডি বাই ক্যাপিটাল ডি আর এটা এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ কত আসছে? ডি এল বাই এল ডি। ঠিক আছে, ডি এল বাই এল ডি। তাহলে এটা হচ্ছে কি? পয়সনের অনুপাত সিগমা। এটাকে অনেক সময় কী করা হয়? হ্যাঁ, নেগেটিভ সাইন দিয়ে চিহ্নিত করা হয়। কারণ কি? এটা হচ্ছে কি? এটা বাড়লে এটা কি ব্যাসার্ধ যদি কমে তাহলে এটা কি হবে? বাড়বে। আর এটা বাড়লে কী হবে? এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। একই কথা বললাম। তাহলে এটা বাড়লে এটা কমবে, অর্থাৎ কি? যদি এই বস্তুটাকে নিয়ে যদি এরকম করে সংকুচিত করা হয় তাহলে কী হবে? ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে কিন্তু দৈর্ঘ্যটা কী হবে? হ্রাস হবে। তাহলে একটা অপরের বিপরীত কেস, এই জন্য এটাকে কি? মাইনাস সাইন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, নোট করা হয়েছে। এবার যে অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব? সবসময় সিগমাটাকে মড নেব। সিগমা ইকুয়াল টু কত হলে করব? এটা মড সিগমা নেব, অর্থাৎ কি? ডি এল বাই ক্যাপিটাল ডি স্মল এল। আমরা অঙ্ক করার সময় কী নেব? সবসময় পজিটিভ মানটাকে নেব, নেগেটিভ মান নেওয়ার দরকার নেই। এই জিনিসটা কি? এটা শুধুমাত্র একটি সংখ্যা হবে, সংখ্যা, এর কোনো একক নেই, কোনো একক মাত্রা নেই। কেন একক বা মাত্রা নেই? কারণ এটাও বিকৃতি, এটাও মাত্রাহীন, এটাও ডাইমেনশনহীন, তার এর কোনো একক বা মাত্রা নেই। 2 নম্বর পয়েন্ট কি বলতে পারবো? আচ্ছা বলো তো, এটা কি কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য হবে? কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? কঠিন না তরল? তরল বা গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, শুধুমাত্র কঠিনের ক্ষেত্রেই প্রযোজ্য। তরল বা গ্যাসের ক্ষেত্রে পয়সনের অনুপাত অর্থহীন। ঠিক আছে, পয়সনের অনুপাতটা হবে কি? অর্থহীন। এটা কার উপর নির্ভর করবে? এটি বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। তো আমরা যখন ইয়ং গুণাঙ্ক পড়েছিলাম দেখবে, বা যে কোনো স্থিতিস্থাপক ধ্রুবক যখন পড়েছিলাম,
বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, তখন কি পড়েছিলাম পীড়ন বাই বিকৃতি, ওপরে ছিল কি পীড়ন, নিচে বিকৃতি, কিন্তু এটা কি পীড়ন বিকৃতি অনুপাত বটে কি নয়। তাহলে হুকের সূত্র অনুযায়ী কী হচ্ছে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে হুকের সূত্র অনুযায়ী যেটা হবে সেটা হবে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক, এখানে কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। তাহলে এটা হচ্ছে কি, এটা কি স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা যায় না। কারণ কি, কারণ এটি পীড়ন ও বিকৃতির অনুপাত নয়। এটিকে স্থিতিস্থাপক ধ্রুবক বলা যেতে পারে, ধ্রুবক বলা যেতে পারে। ঠিক আছে, এটাকে স্থিতিস্থাপক ধ্রুবক বলা যেতে পারে, ঠিক আছে, কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো না। স্থিতিস্থাপক ধ্রুবকই বা কেন বলবো, কারণ এটা হচ্ছে কি স্থিতিস্থাপক পদার্থের একটা ধর্মকে প্রকাশ করা হয়, স্থিতিস্থাপক পদার্থের ধর্মকে প্রকাশ করা হয় পয়সন অনুপাত দিয়ে। ঠিক আছে, কারণ এখানেই বলা আছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে, তা স্থিতিস্থাপক ধ্রুবক বলবো কিন্তু গুণাঙ্ক বলবো না। গুণাঙ্ক হতে গেলে কি হবে, তাকে পীড়ন বাই বিকৃতির অনুপাত হতে হবে। নোট করো এটাকে। আর এখান থেকে মনে রাখবে এই পয়েন্ট থেকে কোশ্চেন দেয়, কিন্তু এই পয়েন্ট থেকে কোশ্চেন দেয় যে পয়সন অনুপাতকে কি স্থিতিস্থাপক ধ্রুবক বলা যায় বা বলা যাবে কি না, বলা যাবে না, কারণ এটি পীড়ন বিকৃতি অনুপাত নয়। এটাকে আমরা স্থিতিস্থাপক ধ্রুবক বলতে পারি। কেন বলতে পারি, কারণ দুটো হচ্ছে কি একই প্রকার বিকৃতি, মানে দুই প্রকার বিকৃতি বা একই প্রকার রাশির অনুপাত মাত্র। ঠিক আছে, তাই এটাকে ধ্রুবক বলা যায়। এরপর হচ্ছে কি ম্যাগনিটিউড অফ পয়সন রেশিও, পয়সন অনুপাতের মান কত হবে। এর দুটো মান আছে, একটা হচ্ছে কি তাত্ত্বিক মান মানে থিওরিটিক্যালি, আর একটা হচ্ছে কি বাস্তবিক মান বা প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যালি কী হবে, আমরা এখানে বলেছিলাম একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকবে। সাধারণত কী হয়, যে বস্তু যদি এমন কোনো বস্তু পাওয়া যায় যেটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কী হবে পয়সন অনুপাত ঋণাত্মক হবে। তার জন্য কী হবে পয়সন অনুপাত ঋণাত্মক। তখন কী হবে, এটাও পজিটিভ কোয়ান্টিটি, মানে এটা পজিটিভ কোয়ান্টিটি হবে, আর স্মল এলটা পজিটিভ কোয়ান্টিটি, তখন কি আসবে নেগেটিভ আসবে। সাধারণত কী হয়, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ, তাহলে এখান থেকে একটা নেগেটিভ বেরিয়ে আসবে, আর এটা মাইনাস নেগেটিভ দিয়ে প্রকাশ করা হয়েছে বিপরীত ঘটনা বলে, দুটো মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে। তাহলে বাস্তবের ক্ষেত্রে যদি এমন কোনো পদার্থ পাওয়া যায় যেগুলো হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধি হচ্ছে, তাদের ক্ষেত্রে পয়সন অনুপাতে মান হবে ঋণাত্মক, তাছাড়া ঋণাত্মক মান সম্ভব নয়। তাহলে এর হচ্ছে কি একটা মান কি বললাম থিওরিটিক্যালি, কত হবে ম্যাক্সিমাম মান কত দেওয়া হয়, ম্যাক্সিমাম কত আর মিনিমাম কত, কত হবে। এটা হচ্ছে কত ধরা হয়, ম্যাক্সিমাম হচ্ছে কত +½ মিনিমাম হচ্ছে কত -1, অর্থাৎ কি সিগমা ভ্যালুটা কী হচ্ছে, এটা হচ্ছে কত +½ আর এটা হচ্ছে কত -1। ঠিক আছে, +½ আর -1, এর থেকে বড় এটা সমান লিখতে পারো সর্বোচ্চ। ঠিক আছে, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যালি কত হবে, কত লিখব প্র্যাকটিক্যালি নেগেটিভ ভ্যালু ইজ নট পসিবল। তাহলে কত হবে সেটা ম্যাক্সিমাম ভ্যালু কত ধরবো, ম্যাক্সিমাম ½ আর মিনিমাম কত হবে, মিনিমাম = 0। তাহলে মান কত হবে, সিগমার মান হচ্ছে কত 0-র থেকে বড় আর ½ থেকে সমান বা কাছাকাছি।
এই মানটা। যদি তোমাকে কোশ্চেন দেয় পয়সা অনুপাতে মানটি লেখো, তাহলে কি করবে, দুই প্রকার মানই লিখতে হবে। যদি পয়সা অনুপাতের মান লেখো বলে তাহলে দুই প্রকার মানই লিখতে হবে, থিওরিটিক্যালি প্লাস প্র্যাকটিক্যালি বা ব্যবহারিক দিক থেকে, প্র্যাকটিক্যালি বা ব্যবহারিক বা বাস্তবিক দিক থেকে। আর যদি যে কোনো একটা বলে দেয় তখন যে কোনো একটা লিখবে। খেয়াল থাকবে কী চেয়েছে কোশ্চেনে, সেটা অবশ্যই খেয়াল রাখবে। এরপর দেখবে কি এর মানটাকে অনেক বই লেখা আছে কত, লেস দেন হাফ লেখা আছে, ঠিক আছে। এটাকেও লেস দেন আমি ইকুয়ালটা লিখেছি, একে হাফের থেকে ছোটো কিংবা সমান, মানে সাধারণত বলা হয় কি 0 আর 1 হাফের মধ্যবর্তী, কিন্তু আমরা প্রমাণ করব কি পয়সা অনুপাতে মান হচ্ছে হাফ, ঠিক আছে। সেই প্রমাণটা আমরা করে নেবো এখানে। সেটাকে প্রমাণ করতে গেলে অবকলের ব্যাখ্যা লাগবে, অথবা আমরা কি লাগবো, যে ডি অফ ইউভি, এই অবকলটা লাগবে, ঠিক আছে। অর্থাৎ যারা একটু ভুলে গেছো তারা এই ফর্মুলাটা একবার দেখে নাও। দেখো এরপর আমরা প্রমাণ করব কি সিগমা ম্যাক্স ইকুয়াল টু হাফ। আমরা জানি কি, দেখো সিগমা ইকুয়াল টু জানি কত, মাইনাস, দেখো লিখেছিলাম কত, ডি ক্যাপিটাল এল বাই স্মল এল ক্যাপিটাল ডি। এটা কীভাবে লিখছি, এটা ডিটাকে কী লিখছি, ব্যাসার্ধ দিয়ে লিখছি। তাহলে ব্যাসার্ধের পরিবর্তন প্রাথমিক দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে কি দৈর্ঘ্যের পরিবর্তন ইন্টু প্রাথমিক ব্যাসার্ধ। আমি এটাকে প্রকাশ করব কি দিয়ে, আমি ডেল আর দ্বারা প্রকাশ করতে পারি, বা এটাকে ডি আর দ্বারাও প্রকাশ করতে পারি, ঠিক আছে, ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে। আর এটাকে প্রকাশ করব কি আর দিয়ে। তাহলে এটাকে যদি ডেল আর দিই তাহলে এটাকে কী দেবো, আর। তাহলে এখানে এটা লিখবো কি, আমি লিখতে পারি, প্রথমে লিখছি ডেল আর বাই এল, বা এখানে লিখবো কি এল, স্মল এল ডিভাইড বাই ডেল এল ইন্টু স্মল আর। তখন এটা হয়ে গেলে কি দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হলো কি প্রাথমিক, সরি এটা ব্যাসার্ধের পরিবর্তন, এটা হচ্ছে প্রাথমিক ব্যাসার্ধ। আর দৈর্ঘ্যের পরিবর্তন এটা হলো কি প্রাথমিক দৈর্ঘ্য। বা এটাকে লেখা যাচ্ছে কেমনভাবে, মাইনাস, মাইনাসগুলো দিতে ভুলে গেছি, হ্যাঁ, তাহলে মাইনাস, এটা লিখছি আবার অবকলের ফর্মে লিখছি আরও ক্ষুদ্র, ডি আর বাই আর ডিভাইডেড বাই ডি এল বাই এল, ঠিক আছে। এবার একটি তারের জন্য কী হবে, এটা আমি লিখে নিলাম, একটি তারের ক্ষেত্রে আয়তন কত হয় গো, আয়তন ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল, ঠিক আছে। এটা হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে আই, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল, এটা এলটা হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে আমাকে ডি আর বের করতে হবে, ডি এল বের করতে হবে। তো যখনই ডি এল আর ডি আর বের করতে হবে তখন কী করতে হবে, অবকলন, ডিফারেন্সিয়েশন। তাহলে এটা কত করবো, দেখো তো, উভয় পক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষে অবকলন করে পাই। কারো সাপেক্ষে করছি, কারো সাপেক্ষে করব না, ঠিক আছে। তাহলে ডি ভি সমান কত লিখলাম, ডি অফ পাই আর স্কোয়ার এল। এখানে পাইটা কি ধ্রুবক কোয়ান্টিটি একটা, তাহলে এটাকে বাইরে বের করে দাও, তাহলে বাইরে বেরিয়ে গেল পাই ডি অফ আর স্কোয়ার এল। এখানে দুটো ভ্যারিয়েবল, দুজনকে কী করতে হবে, ওটি করতে হবে। ওটি বলতে কি, ইউভি, অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে কি ইউ ধরো, এটাকে ভি, তার ডবল ফাংশন আছে। তাহলে প্রথমে একজনের অপারেশন হবে, অন্যজনের বাইরে থাকবে, তাই তো। তাহলে দেখো ডি ভি ইকাল টু কত হলো, পাই বাইরে রয়ে গেল, কত আর স্কোয়ারকে বাইরে রাখলাম, ডি অফ এলের অবকলন হলো প্লাস আর স্কোয়ার, এলের অবকলন হয়ে গেছে, এলকে বাইরে রাখলাম, ডি অফ আর স্কোয়ার, ঠিক আছে। পাই ব্র্যাকেট ভেঙে দিচ্ছি, আর স্কোয়ার এটা কত হবে, ডেল এল প্লাস, আবার এই পাইটা এখানে গুণ হচ্ছে পাই, এই পাইটা এখানে গুণ হচ্ছে পাই এল। তাহলে এটা কত আছে দেখো, ডি অফ এক্স পাওয়ার এন, কত হয় গো, পাওয়ারটা গুণ হয়, তারপর কি হয়, পাওয়ারটা 1 কমে যায়, এর মানে সমান হলো, তারপর এখানে যে ভ্যারিয়েবলটা থাকে সেটা কি লিখতে হয়, ডিএক্স। এটা হচ্ছে নিয়ম, কেন জানি না, এটা নিয়মটা মানতে হবে তোমাকে। কত হবে, ইন্টু 2 আর কত হলো 2 - 1 ইন্টু ডি আর। দেখো তো
এন এর জায়গায় 2 আছে, 2 লিখলাম, 2 - 1 করলাম, এখানে ডিএক্স আছে, এখানে ডিআর করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, পাই আর স্কোয়ার ডেল এল প্লাস 2 পাই এল আর ডিআর। এরপর কী করবো, এখান থেকে পাই আর স্কোয়ার কমন নেবো, তাহলে ডিভি সমান পাই আর স্কোয়ার এল কমন নিলাম, যা হয় হবে। ঠিক আছে, মানে এই আয়তনটাই কমন নিলাম। থাকবে কত, এখানে হচ্ছে পাই আর স্কোয়ার আছে, এল নেই, তাহলে একটা এল গুণ করতে হবে আর একটা এল ভাগ করতে হবে, তাহলে কত হবে ডি এল ইন্টু এল ডিভাইডেড বাই এল, জিনিসটা একই থাকতো তো, তাহলে এটা চলে গেল। দেখো গুণ করে দাও, কত হবে পাই আর স্কোয়ার, এল এল ক্যান্সেল আউট হলো, থাকলো ডিএল। তাহলে যেহেতু এখানে এল নাই তাই আমি এল কমন নিয়েছি, তাই ভাগ করে দিলাম, প্লাস এখানে আছে কত দেখো তো 2, এখানে 2 আছে, টুটা পড়ে থাকবে কারণ আমি 2 নিইনি। এখানে কত আছে, এল আছে, এল এখানে এল নিয়েছি, তাহলে এলটা বাদ গেল, এখানে আর স্কোয়ার, তাহলে একটা আর, এখানে আর আছে, এখানে আর স্কোয়ার কমন নিয়েছি, আর স্কোয়ার কমন নিয়েছি, এখানে কত আছে আর আছে, তাহলে একটা আর কম আছে, কি করব ডি আর বাই আর করলাম, কোনো অসুবিধা, এখানে তো ডি আর ছিল, এখানে আর দুটো ছিল, আমি একটা নিয়ে নিয়েছি, তাহলে এটা থাকলো কি এরকম হয়ে গেল, কোনো অসুবিধা কারো, দেখো তাহলে আমার বেরোলো কত ডিভি ইকুয়াল টু এটা বেরোলো। এবার বলো তো, যদি তারের আয়তন যদি ধ্রুবক থাকে, অর্থাৎ কি দৈর্ঘ্য বৃদ্ধির ফলে যদি দৈর্ঘ্য বৃদ্ধির ফলে তারের আয়তন ধ্রুবক থাকে, আয়তন ধ্রুবক মানে কি, টেনের লম্বা করে এতটা ছিল, এটাকে এতটা করে দিলাম, তাও ওর আয়তনটা কি থাকলো একই হবে। তোমরা নিশ্চয়ই ক্লাস 10 অঙ্ক করেছে, একটা গোলককে গলিয়ে এতগুলো গোলক করা হলো বা ঘনক করা হলো, করেছিল নিশ্চয়ই। তাহলে একটা বড় গোলককে যখন গলিয়ে অনেকগুলো ছোটো গোলক তৈরি করা হয়, আয়তনটা কী থাকে ফিক্সড থাকে, বা একটা গোলককে গলিয়ে যখন ঘনক তৈরি করো তখন কি থাকে তার আয়তন ফিক্স থাকে। চোঙকে গলিয়ে গোলক করা হয়, সেখানেও তার আয়তন ফিক্স থাকে। তাহলে এখানেও কি আয়তন যদি ধ্রুবক থাকে, তাহলে ডিভিটা কী নির্দেশ করছে, ডিভিটা নির্দেশ করছে কি আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। তাহলে আয়তন তো ধ্রুবক বলেছে, তাহলে কত হবে এটা, দ্যাটস ইকুয়াল টু কত হবে 0। কেন 0 হবে, যেহেতু আয়তনের পরিবর্তন ইকুয়াল টু 0। তাহলে এটা লিখবো কি 0 ডিভি ইকুয়াল টু 0 ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল ইন্টু ডেল এল বাই এল প্লাস 2 ডি আর বাই আর। ঠিক আছে, তাহলে কত লিখতে পারি, ডেল এল বাই এল প্লাস 2 ডি আর বাই আর ইকুয়াল টু 0। এক কাজ করো, এখানে ফর্ম্যাটটা কী আছে গো, ডি আর বাই আর, তাই তো, তাহলে আমি ওই ফর্ম্যাটে লেখার চেষ্টা করি, এটাকে নিয়ে যাই, এটা 2 ডি আর বাই আর রাখলাম, এটা কত করছে এখানে মাইনাস ডেল এল বাই এল। এবার এটাকে বাই করে নিয়ে আসছি, তাহলে কত আসছে কত, এটা ডি আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল, মাইনাসটা এখানে নিয়ে এলাম, এটা কত হলো তাহলে হাফ। এই দুইটাকে ভাগ করে দিলাম, এখানে 2 ছিল, 2টাকে ভাগ করে দিলাম, আর এই মাইনাসটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে মাইনাসটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে এখানে কি প্লাস 2 পড়ে থাকছে, এটার মান কি সিগমা হবে কি না, অতএব সিগমা ইকুয়াল টু হাফ। এটাই হচ্ছে কি সিগমা ম্যাক্সের মান, বোঝা গেল জিনিসটা। তাহলে সিগমা ম্যাক্সিমাম হবে কখন, যখন আয়তনটা ধ্রুবক থাকবে, অর্থাৎ কি আয়তনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডিভি ইকুয়াল টু 0 করে দেবো। এটাকে জাস্ট দেখো, এই মানটাকে ডিভি যদি 0 হয়, তাহলে এই আয়তনটাকে আমি 0 করলাম, মানে এটাকে 0 নয় কিন্তু বাই করে দিয়ে 0 করলাম,
কিন্তু আয়তনটা তো জিরো হতে পারে না। তো জিরো হবে কোনটা? এই টার্মটা জিরো হতে পারে। অর্থাৎ কি দৈর্ঘ্যের পরিবর্তন, কারণ কি এটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি হবে আর কী হবে ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে একটা হচ্ছে কি মাইনাস আর একটা হচ্ছে কি প্লাস। তো একটা যদি মাইনাস প্লাস কোয়ান্টিটি হয় তাহলে এই দুটোর যোগফলটা জিরো হতে পারে, কিন্তু এটা জিরো হতে পারে না। এখানে লিখে রাখতে পারো তুমি যে পাই আর স্কোয়ার এল নট ইকুয়াল টু জিরো। তাহলে কোনটা হবে? এইটা ইকুয়াল টু জিরো, কারণ এটা হচ্ছে কি প্লাস কোয়ান্টিটি, এটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, দুটো যোগফলটা জিরো হতে পারে। সেখান থেকে আমি কি করলাম, এই যে এখানকার যে ফর্ম ছিল সিগমা, এই ফর্মটাকে চোখ রেখে আমি সাজালাম। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এটা নোট করে নিও।